Today we can start our lesson. How are you today? Okay. Today our point of discussion is number 8, number 9. How many non-finite verbs? 6. We can use only these 6 verbs to identify, to focus, to speak all the things which we think. আমরা যা ভাবি সবগুলো ভাবনা জাস্ট এই 6টি ভার্ব দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। কিন্তু এই ভার্বগুলো হলো অসমাপিকা ক্রিয়া, এর সাথে সাপোর্ট করতে হবে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব আমরা পড়েছি, সেটা টেন্স এবং মডাল ভার্ব এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্বগুলি হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব অর্থ সম্পন্ন করবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব ও ফাইনাইট ভার্বকে সাপোর্ট দিবে কিন্তু এ পুরো অর্থ দিতে পারবে না। এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে জানি, অর্থাৎ একটা বাক্যের পরিপূরক। পরিপূরক একটা সেন্টেন্সের অতিরিক্ত তথ্য প্রদান করবে, সুস্পষ্ট তথ্য প্রদান করবে। আমরা জানি সেন্টেন্স গঠন অনুযায়ী হচ্ছে 3 প্রকার, 3 টাইপস: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই সেন্টেন্সগুলো ডেফিনিশন, টেন্সের সংজ্ঞা, টেন্সের প্রকারভেদ, তারপরে হচ্ছে এই নন ফাইনাইট ভার্বের হাজারো প্রকারভেদ, পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ, তারপরে সেমি জেরান্ড, এগুলোর ডেফিনিশন পড়তে পড়তে ছাত্রদের মাথা নষ্ট। কথা বুঝছো? আমার কথা শোনো, এই যে বোর্ডটা দেখতেছো, এই বোর্ডের মধ্যে যা দেখা যাচ্ছে এটা দিয়ে ইংরেজির টপ টু বটম বিশ্লেষণ করে দেবো ইনশাআল্লাহ। তুমি ট্রান্সফরমেশন করবা, তুমি ন্যারেশন করবা, কমপ্লিটিং করবা, কানেক্টর করবা, তুমি স্পিকিং প্র্যাকটিস করবা, তুমি কি রাইটিং প্র্যাকটিস করবা, তুমি কি শুদ্ধভাবে রিডিং পড়তে শিখতে চাও, অবশ্যই এক বোর্ডেই তোমার ফুল সমাধান আছে, এক বোর্ডের মধ্যেই। এখানে দেখো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা শব্দ। এই 8টা শব্দ দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স প্যাটার্ন গঠন করব, সেজন্যই এই বোর্ডটা তৈরি করা হয়েছে ডিজিটাল এবং অ্যানালগ প্রযুক্তি দুটোর সমন্বয়ে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝবে। এবার একটু আমরা দেখি যে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার 8 এবং 9 নম্বর এটা আসলে কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। আমি এটার অত প্রকারভেদ, এটাকে গ্রামারে কি বলা হচ্ছে সেগুলো বলছি না, তোমাকে জানতে হবে আসলে এটার ব্যবহার কি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্ররা ব্যবহার জানে না, এটা অর্থ কি তা জানে না, এটার মিনিং কি দিচ্ছে, এটা বাক্যে কোথায় ব্যবহার করতে হবে তা জানে না। কি করে? ওই ডেফিনিশন পড়ে, কাকে বলে ওটা পড়তে। দেখো নন ফাইনাইট ভার্বের এটা হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ কমপ্লিমেন্টার আমাদের 8 নাম্বার। আমার ইংরেজি বাক্যের কমপ্লিমেন্টের 9টি অংশ রয়েছে, 9টি অংশের মধ্যে নন ফাইনাইট ভার্ব এই 6টি হলো 6টি অংশ। এছাড়া আরো 3টি অংশ রয়েছে, এগুলো বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা দেখব। আজকে আমরা দেখব 8 আর 9, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের 5 আর হচ্ছে 6। 5 নম্বরের গঠনটা একটু ফলো করো। প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা প্রোনাউন, তবে নাউন প্রোনাউনের অবজেক্ট রূপ ব্যবহার করতে হবে। এখন এই কাঠামোটা আমাকে তৈরি করতে হবে। যখন আমি রিডিং করতে যাব, রিডিং করার সময় কিন্তু একসাথেই অংশটুকু পড়তে হবে, একসাথে পড়তে হবে, অর্থাৎ এই প্রিপজিশন, ভার্ব, আইএনজি, নাউন প্রোনাউন সবকটা একসাথে পড়তে হবে, তাহলে রিডিংটাও কমপ্লিট হবে। যেমনটা ধরো আমি এখন এখান থেকে একটা প্রিপজিশন নেব। প্রিপজিশনের বক্স কোনটা? এটা একটা প্রিপজিশন নেব। এটা কি? অ্যাবাউট। এটা একটা প্রিপজিশন। তাহলে এই প্রিপজিশনটা আমি একটু লিখি। লিখেছি? তাহলে এই প্রিপজিশনের পরে কি নেওয়া লাগবে? এটা ভার্ব বক্স আছে, এখানে আছে, তাহলে একটা ভার্ব দেই। এটা কি ভার্ব না? তাহলে একটা ভার্ব আমি এখানে নিলাম, জাস্ট একটা ভার্ব নিলাম, প্লে।
এর সাথে কি অ্যাড করতে বলেছে দেখো, আইএনজি অ্যাড করতে হবে। এই ভার্বের সাথে আমরা আইএনজি অ্যাড করি, প্লেইং। এরপর কি চাই বলো দেখি, কি চাই? নাউন বা প্রোনাউন। তাহলে একটা নাউন নেই, এটা প্রোনাউন। নাউন, প্লেইং ফুটবল। আচ্ছা, ফুটবল। তাহলে আমরা কি কি নিলাম বলো দেখি, কি কি নিলাম এখান থেকে? এই পার্টস অফ স্পিচ গুলো কি কি নিলাম? আগে একটা প্রিপজিশন নিলাম, এরপরে একটা ভার্ব নিলাম, ওই ভার্বের সাথে কি যোগ করলাম? আইএনজি। এরপরে কি নিলাম? একটা নাউন নিলাম। এখন অর্থ করার সময় এইটা একসাথে অর্থ করতে হবে। এইটাকে একসঙ্গে একটা ফ্রেজ বলে, একসঙ্গে একটা কি বলে? ফ্রেজ বলে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এ বি সি এভাবে এরকম এই 26টা ওয়ার্ডকে অ্যাড করেই একটা বর্ণ, কয়েকটা বর্ণ অ্যাড হয়ে আবার কি হয়েছে? ভার্ব হয়েছে। হয়েছে কি? এবার দেখো, এই যে 8টা পার্ট অফ স্পিচ আছে, এই 8টা পার্ট অফ স্পিচ একসাথে বসে আবার ফ্রেজ হয়। কয়েকটা ওয়ার্ড একসাথে বসে একটা গ্রুপ তৈরি হয়, এই গ্রুপটা হচ্ছে ফ্রেজ। কথা ক্লিয়ার? একটা গ্রুপ তৈরি হয়। আমি যখন একটা সেন্টেন্স পড়তে যাব, এরকম একটা বড় একটা সেন্টেন্স পড়তে গেলাম, দে আর গোয়িং টু প্লে ক্রিকেট, দে আর গোয়িং টু প্লে ক্রিকেট, একটা সেন্টেন্স হয়েছে না? এখন তুমি এখন পড়ার সময়টা কিভাবে পড়বা? এখন অনেক সময় মনে করে কি, এটা সাপের মতো মতো পড়ে যায়, দে আর গোয়িং টু প্লে ক্রিকেট। এভাবে ইংরেজি রিডিং পড়তে হবে না। এখন এই অংশটার ভিতরে কিছু গ্রুপ আছে, যেমন দেখো সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্টটা কিন্তু আলাদা, এখান থেকে পাঠ আলাদা করতে হবে, আলাদা পাঠ করতে হবে। এটা কি দেখো, সাবজেক্ট না? আর গোয়িং টু প্লে, আর গোয়িং টু প্লে, এই পুরোটা মডাল ভার্বের ফাইনাইট ভার্ব। কি ভার্ব এটা? ফাইনাইট ভার্ব। আর এটা কি? ক্রিকেট। এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। এর সাথে আর কিছু অ্যাড করে দেই, উইথ ইন দ্য ফিল্ড, ইন দ্য FYALD। এই যে ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্টের কথা নাম্বার 1 নাম্বার। ঠিক আছে? এইবার ইন দ্য ফিল্ডের সাথে আরো কিছু অ্যাড করে দেই। কি অ্যাড করে দেবো দেখো, TAKING, টেকিং বল, মানে কি? বল নিয়ে। ঠিক আছে? তারপরে আরো কিছু অ্যাড করতে পারো, ফর দিয়ে এটা আইএনজি করি, ফর প্র্যাকটিসিং, FORPRACTING, ফর প্র্যাকটিসিং। পড়াশোনা কিভাবে পড়বা? দে আর গোয়িং টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, টেকিং বল, ফর প্র্যাকটিসিং। এরপরে আরো এরকম অনেকগুলো কমপ্লিমেন্ট অ্যাড করতে পারো। এই প্রত্যেকটা কমপ্লিমেন্টে এক একটা করে ফ্রেজ, এক একটা করে কি ফ্রেজ। পড়ার সময় এদেরকে একসাথে পড়তে হবে, এভাবে পড়া যাবে না। অ্যাবাউট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড পড়া যাবে না। কথা বোঝার চেষ্টা করো। পড়তে হবে কিভাবে? একসাথে পড়তে হবে। প্রিপজিশন, আইনযুক্ত ভার্ব, ওর সাথে নাউন থাকলে ওটাকে একসাথে পড়তে হবে। তাহলে পড়ার টেকনিকটা হচ্ছে অ্যাবাউট প্লেইং ফুটবল, এটা বলে এরপর একটু ধাক্কা দেওয়ার মতো দিয়ে এর পরের অংশতে যেতে হবে। এখন যদি আমরা গোড়া থেকে এইভাবে এই ওয়ার্ড বাই ওয়ার্ড গুলো দিয়ে কিভাবে ফ্রেজ গুলো হলো, এই ফ্রেজের পার্ট অর্থাৎ সেন্টেন্সের এই সেকশন গুলো, সেন্টেন্সের সেকশন গুলো যদি আমরা না বুঝি, তাহলে পরবর্তীতে ইংলিশ রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু ভালো করা যাবে না। এটা একটা মারাত্মক একটা দিক, ফলো করার চেষ্টা করো। তাহলে অ্যাবাউট প্লেইং ফুটবল। এইবার এই যে ফ্রেজটা, এর অর্থ তোমরা কিভাবে করবে, সেই অর্থটা কিভাবে করবে? আমরা কি লিখছিলাম? হ্যাঁ, about playing football। এখন এই অংশটার অর্থ কিভাবে করবে? অর্থ করার জন্য 3টা পদ্ধতি খেয়াল করবে। ফার্স্টে দেখো, আইনযুক্ত ভার্ব এর পরের নাউন প্রোনাউনের অর্থটা করে নিবা। আইনযুক্ত ভার্ব কোনটা? প্লেইং। প্লেইং এর পরের নাউন কোনটা কও দেখি? ফুটবলের অর্থ সর্বপ্রথম করে নিতে হবে, ফুটবলের অর্থ সর্বপ্রথম করে নিতে হবে। এরপর ব্যাক থেকে আসতে হবে, এরপরে আইনযুক্ত ভার্বের অর্থ করতে হবে, এরপর এটার অর্থ করতে হবে। ওকে? এরপর কার অর্থ করতে হবে? প্রিপজিশনের অর্থ,
ওর সাথে অ্যাড করে দিতে হবে শেষে গিয়ে। তাহলে ইংরেজি থেকে বাংলা করার সময় সিস্টেমটা দেখো তো উল্টে যাচ্ছে কিনা। তাহলে আগে কার মানে করতে হবে? নাউন প্রোনাউন, তারপরে কি আইএনজি, তারপরে কি প্রিপজিশন। ইংরেজিতে ছিল কি প্রিপজিশন, ভার্ব যোগ আইএনজি যোগ নাউন। ইংরেজিতে যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে উল্টে চলে আসলো। এখন এই দীর্ঘদিন ছাত্র পড়ার সময় যেটা দেখেছি, সারা জীবনেই দেখলাম, ছাত্ররা যখন আসে কলেজে আসে ভর্তি হয়, যখন একটা সেন্টেন্স লিখে দেই, যদি বলা হয় যে এর মিনিং কিভাবে করবে, ওরা বলে কি স্যার পিছন থেকে আসতে হবে, মানে গোটা সেন্টেন্সের পিছনে যাবে। আসলে সিস্টেমটা পুরো সেন্টেন্সের পিছনে নয়, সিস্টেমটা হচ্ছে কি জানো, এই যে সেন্টেন্সের চারটা অংশ দেখা যাচ্ছে দেখো, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। কথা ক্লিয়ার? একটা সেন্টেন্সের মধ্যে 4, 5, 6, 7টা কমপ্লিমেন্ট থাকতে পারে। কথা বোঝা না? কিন্তু কটা? 4, 5, 6, 7টা কমপ্লিমেন্ট থাকতে পারে। এখন এই কমপ্লিমেন্ট গুলো এই যে বলতেছে শেষ থেকে শুরু করতে হবে। এই কমপ্লিমেন্ট গুলো কিন্তু আবার সাবজেক্টের আগে থাকতে পারে, সাবজেক্টের পরে থাকতে পারে। এখন কমপ্লিমেন্ট সাধারণত সেন্টেন্সের পিছনে থাকে, আমরা দেখাই দিছি পিছনে থাকে। তবে অনেকগুলো কমপ্লিমেন্ট সাবজেক্টের সাথে থাকে, এগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্টের সামনে কমপ্লিমেন্ট থাকতে পারে, পারে তো নাকি? এর প্রশ্ন আছে যে কোথা থেকে শুরু হবে ওটা বুঝে না, এমনি বলে যে পিছন থেকে আসতে হবে। পিছন থেকে আসতে হবে না, প্রত্যেকটা কমপ্লিমেন্টের পিছন থেকে আসতে হবে। একটা সেন্টেন্সে ধরে নাও এরকম এরকম 4টা 5টা 6টা কমপ্লিমেন্ট আছে, ওই কমপ্লিমেন্টের শেষ থেকে আসতে হবে, সবগুলোর শেষ থেকে আসা যাবে না। যেমন এই কমপ্লিমেন্টের মানে করার জন্য কি বলতে হবে? ফুটবল খেলা সম্পর্কে, ফুটবল খেলা সম্পর্কে। কথা বুঝতে পারছো? এরকম যদি আরো অনেকগুলো কমপ্লিমেন্ট থাকে, ধরে নাও সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট আছে, সেটা মানে করতে হবে না, এখন সেটার অর্থ করতে হবে। সুতরাং গ্রুপ বাই গ্রুপ অর্থ করতে হবে, একটা না পিছন থেকে সোজা অর্থ করে আসলে এভাবে হবে না। এটার অর্থ তোমরা বুঝতে পারলে। এবার আর একটা তৈরি করি। আচ্ছা, একজন আসো, তুমি আসো, আসো। হোয়াটস ইওর নেম? সুমন, কাম হিয়ার সুমন। হ্যাঁ, ওকে, ওয়েলকাম টু মাই ক্লাস। হ্যাঁ, তুমি ভালো আছো? ইংরেজি ভয় পাও? সামনে আসো, সামনে আসো, সামনে আসো। এই যে ওই যে দর্শকদেরকে বলো যে ইংরেজি খুব ভয় পায়। ইংরেজি ভয় পাও? অনেক ভয় পাও? তুমি তো আমার সাথে লম্বা, কিভাবে ভয় পাও? আমি তো ইংলিশকে ভয় পাই না। ঠিক আছে, ইংরেজিতে আর ভয় হবে না কখনো। তুমি এই গঠন অনুযায়ী বাক্য তৈরি করতে, মানে বাক্যের, এটা তো বাক্য না, বাক্যের অংশ তৈরি করতে পারবে। কিভাবে তৈরি করবে বলো দেখি? কোথা থেকে নিবে প্রিপারেশন? নাও, দাও দিকে একটা দেখি। এটা কি তুলছো? ফর। সে ফর তুলেছে, ভেরি গুড, একটা প্রিপারেশন তুলেছে ফর। এরপরে কি দরকার? ভার্ব দরকার। আর একটা নাও। হ্যাঁ হ্যাঁ নাও। একটা ভার্ব নিয়েছে সে, দেখো একটা ভার্ব নিয়েছে। এটা কি নিছো? রিড। তাহলে প্রিপারেশন পরে আমি কি বসাবো? এখন ভার্বটা বসাবো, বসাই দেই। আর ই এ ডি। এরপরে কি কি লাগবে বলো দেখি, কি লাগবে? আইএনজি। এটাকে আমাকে মানে বসাই দিতে হবে, মানে অর্থের জন্য আমাকে নিজেই বসাই দিতে হবে। তাহলে রিডের সাথে আমি আইএনজিটা বসাই দিলাম। এরপর কি লাগবে বলো দেখি? তো এখন এই যে এই নামটা কিভাবে নিবে দেখো, এই নামটা এই ফরের পরে যে রিডিং দেওয়ার পরে একটা কিন্তু অর্থ দাঁড় হয়ে গেছে দেখো। ফর রিডিং, ফর মানে জন্য, রিড মানে পড়া। তাহলে পেছন থেকে আসতে হবে না? পড়ার জন্য, পড়ার জন্য। এখন এদিকে প্রশ্ন করবা কি, এই দেখো কি পড়ার জন্য, এদিকে এই ভাটিতে প্রশ্ন করবা কি পড়ার জন্য বলো তো, কি পড়ার জন্য? দেখো তো এখানে নাউনের ঘরে বই আছে কিনা, খুঁজো খুঁজো খুঁজো, দেখো বই, বই আছে? বই, এটা কি? এটা কি বই? এইটা বই? কি কয় ছেলে, এটা কি বই? ও বুক, মানে বইয়ের ইংরেজি এটা, এটা বুঝো? তুমি এটাকে বললে ইংরেজি বুঝো না, এটা ইংরেজি বুঝো তো। এই কয় কি, তাহলে এখন কি বুক লিখবো? আচ্ছা লিখি না, বুক। এখন তো বলো তো কি হলো এটা? এখন এই অংশটার অর্থ কিভাবে করব? কিভাবে করব? মানে অবজেক্ট থেকে পিছন থেকে আসবো নাকি? তাহলে প্রথমে কোনটার মানে করব? প্রথমে বইয়ের মানে করব, প্রথমে বুক। এরপরে কোনটার অর্থ করব? তারপরে 2 নম্বর এটার কথা, বই পড়া জন্য। বই পড়ার জন্য না পড়ার জন্য? এটা আমাদের বাঙালি একটু বুঝে নিতে হবে। বই পড়ার জন্য বলি না আমরা, বই পড়ার জন্য। তুমি আরেকটা প্র্যাকটিস করে দেখে দেখি, আরেকটা হেল্প করো দেখি। দেখি অন্যভাবে, এটার সাথে যেন না বেলে। তুমি এবার
আরো একটা নাউন নাও, প্রথমে কি নাও, প্রিপোজিশন নাও, অন্য ধরনের একটা প্রিপোজিশন নাও। গুড, কি নিছো? ও সুন্দর, খুব ছোট একটা প্রিপোজিশন নিছে এসে, অফ। হ্যাঁ, এরপরে কি নিতে হবে বলো দেখি, কি নিতে হবে? ভার্ব নাও, একটা ভার্ব। গুড, সি, তাহলে লিখলাম সি, এস ডাবল ই, সি, নিছি ভার্ব। এরপরে কি করতে হবে? আইনজি যোগ করতে হবে। আইনজি, তোমাদের অনেক ছাত্র বলে যে সি ভার্বের সাথে স্যার আইনজি যুক্ত করা যায় না, আমি তো আইনজি যুক্ত করে দিলাম, কারো সংস্থাগুলো বলি তো এটা ভুলিছে। হ্যাঁ, তোমাদের সবারই চ্যালেঞ্জ থাকলো, কারো সংস্থাগুলো বলে তো যে এটা ভুলিছে, তাহলে উত্তর আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আইনজি যুক্ত হয়, বাট এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, বুঝতে পারছো? এটা নন ফাইনাইট ভার্বে আইনজি যুক্ত হবে, নন ফাইনাইট ভার্বে সব ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, শুধু যেটা কন্টিনিউয়াস টেন্স আছে এখানে হবে না। তাহলে আইন যুক্ত করলাম, এরপর কি দরকার বলো দেখি? প্রোনাউন। প্রোনাউনের অবজেক্ট রূপ, এখানে অবজেক্ট রূপ নাই তো, এটা কি? প্রোনাউনের অবজেক্ট রূপ নাই, তাহলে প্রোনাউনে, আচ্ছা বলি তাহলে একটা প্রোনাউন নাও। হ্যাঁ, হি, হি এর অবজেক্ট বলো দেখি, তাহলে অবজেক্ট রূপ লাগবে, তো হি এর অবজেক্ট হলো হিম। ওকে, এখন অর্থ কোথা থেকে আসবে? অর্থ কোন দিক থেকে আসবে? প্রোনাউন থেকে আসবে। ফার্স্টে এটার অর্থ আসবে নাকি? হিম, তাকে। এটা কি? সি, দেখা, তাকে দেখা জন্য, অফ মানে কি? অফ মানে এর, অথবা রয় নাকি? তাকে দেখা যোগ এর, তাহলে কি হলো? তাকে দেখার। আহারে, তাকে দেখার 7 মিনিট না। কি কি নাম বললে তুমি? সুমন, গো টু ইউর সিট। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ। সুমনের জন্য একটা তালি, থ্যাংক ইউ। সুমনের জন্য একটা তালি। এইবার তাকে দেখার, হ্যাঁ সুমন, তাকে দেখার, আর দেখতে চাই না, দেখা দেখি বাদ। এবার ক্লাসে যাই। তাহলে কিভাবে তৈরি করতে হয় একটু সাহস হচ্ছে বলো দেখি। প্রথমে কি নিতে হবে? একটা, তারপরে একটা কি, তারপরে ভার্বের সাথে কি করতে হবে, তারপর ওকে প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে, ওই অনুপাতে একটা নাউন বা প্রোনাউন তৈরি করবা। আর এই সবকটা মিলে কি হলো? একটা ফ্রেজ, একটা রিডিং করার সময় এদেরকে যেখানে পাবা একসাথে পড়বা। কিভাবে পড়বা? একসাথে পড়বা। একটু নেক্সট দেখে আসি, কিছু তৈরি করা আছে, দেখো কয়েকটা এখানে ফলো করো। কি লেখা আছে? ফর পারচেজিং আ পেন, ফর পারচেজিং আ পেন। স্ট্রাকচার মিলেনি দেখো তো, প্রিপজিশন, আইনযুক্ত ভার্ব, ওর সাথে নাউন। সো অর্থটা কোথা থেকে আসবে? ওই যথারীতি অর্থটা, আ পেন একটি কলম, ক্রয় করা জন্য, ক্রয় করার জন্য না ক্রয় করার জন্য। একইভাবে উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া। উইদাউট মানে কি? ছাড়া। সব পেছন থেকে আসতেছে। ফর ব্রেকিং দা ল, ল অর্থ কি? আইন, আইন লঙ্ঘনের জন্য। বিকজ অফ বিং লেজি, লেজি অলস হওয়ার কারণে। বিকজ অফ মানে কি? কারণে। অফ লার্নিং শিক্ষার। আমি যদি অফ লার্নিং ইংলিশ লাগাই দেই তাহলে কি হবে? ইংরেজি শিক্ষার, ইংরেজি শিক্ষার। গুড, এই তো বুঝেছো। ইন স্পাইট অফ হ্যাভিং মানি অর্থ কি? টাকা থাকা সত্ত্বেও। ভেরি গুড, তাহলে আমরা এই ফ্রেজটা তৈরি করতে পারলাম, এখন খুব সহজেই তৈরি করতে পারবো। এবার দেখি বাক্যে কোথায় কোথায় বসে, বাক্যে কোথায় কোথায় বসে। এই বাক্যে বসার ব্যাপারটা এখানে ছিল, আমরা একটু পাশ কেটে এসেছি, এটা একটু একটু দেখে নেই। বাংলা, বাংলা অর্থ আর হলো বাক্যে ব্যবহার। এটার বাংলা অর্থ আর বাক্যে ব্যবহার। বাংলা অর্থ হলো প্রিপজিশনের, এটা কি আইনযুক্ত ভার্বের পরে নাউন থেকে শুরু করে আইনযুক্ত ভার্ব অর্থ করে প্রিপজিশন অর্থ করতে হবে। তার মানে প্রিপজিশন যেমন অর্থ দিচ্ছে তেমন অর্থ দিতে হবে। এখানে বাক্যে ব্যবহারে বলা আছে, দেখো সাবজেক্টের সামনে বা পিছনে। এটা কি? দেখো তো, এটা কি সাবজেক্ট? তাহলে সাবজেক্টের কোথায় হতে পারে? সামনে অথবা সাবজেক্টের, সাবজেক্টের আগে অথবা কি পরে। তাহলে এবার দেখো এই ফ্রেজটা, এটা একটা ফ্রেজ কিন্তু দেখো, এটা আমাদের একটা ডেকোরেশনের মতো। আমি বলছি আগে এগুলো কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। কি এগুলো? কি আমরা তৈরি করব? সেন্টেন্স। নরমালি একটা সেন্টেন্স তৈরি করি, নরমালি একটা সেন্টেন্স তৈরি করি। হি গোস টু বাজার, হি গোস টু বাজার অর্থ কি বলো দেখি? সে বাজারে যায়, সে বাজারে যায়। এখন সে বাজারে যায়, এটা একটা ভেরি সিম্পল সেন্টেন্স নাকি? সবাই জানি এটা। হি রিডস বুক, ঠিক আছে, উই প্লে ক্রিকেট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার। এরকম নরমাল সেন্টেন্স তৈরি করতে পারি না?
এরকম সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি, খুব সহজেই তৈরি করতে পারি। কিন্তু যখনই এর সাথে আরেকটা ভার্বের অবতরণ আসবে, ওরে বাবা তাহলে কি হলো, এবার আমার কথা শোনো, সারাদিন ইংরেজি বলবো আর কাজ শেষ হবে না। এই 6টা নন ফেমিনিন ভার্ব রপ্ত করো। 3টা ক্লাস দেবো এখানে, 3টা ক্লাস দেবো, একটা ক্লাস দিয়েছি আজকের, একটা ক্লাস, আরেকটা ক্লাস পাবা, 3টা ক্লাস প্রয়োজনে বাসায় বসে 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 এই ক্লাসগুলো ডিলিট করো। কিভাবে হচ্ছে, সারাদিন ইংরেজি হবে। তাহলে এই নরমাল সেন্টেন্সটা কি, হি গোস টু বাজার, এই এখানের মধ্যে একটা ক্রিয়া পদ আছে কিনা কোন দেখি, গোস। এই বাক্যের সাবজেক্ট কোনটা, কে বাজারে যায়, সে বাজারে যায়। এখন এই হি এর সামনে প্রিপজিশন, যোগাযোগযুক্ত ভার্ব, নাউন, প্রোনাউন, তুমি এই ফ্রেজটা ব্যবহার করতে পারবা, এই ফ্রেজটা ব্যবহার করতে পারবা। আবার কি করতে পারবা, এই হি এর পরে এই ফ্রেজটা ব্যবহার করতে পারবা, হি এর পরে ফ্রেজটা ব্যবহার করতে পারবা। আর কোথায় ব্যবহার করতে পারবা, অবজেক্টের পিছনে। এখানকার অবজেক্ট কোনটা দেখো দেখি, এই যে অবজেক্ট না, এটা অবজেক্ট এর পিছনে ব্যবহার করতে পারবা, পরে, অবজেক্ট এর পরে ব্যবহার করতে পারবা। আর কোথায় ব্যবহার করতে পারবা, কমপ্লিমেন্ট এর পরে, অর্থাৎ কমপ্লিমেন্টের জায়গায় তো কমপ্লিমেন্ট এর পরে ব্যবহার করতে পারবা। তাহলে দেখো এইটা ইংরেজি বাক্যে ব্যবহারের কয়টা স্থান পেলাম বলো, কয়টা স্থান পেলাম, ভালো করে দেখো কয়টা স্থান পেলাম, 4টা স্থান পেলাম। কয়টা স্থান, অর্থাৎ প্রিপজিশন, যোগ আইনযুক্ত ভার্ব, যোগ নাউন, প্রোনাউন, একটা বাক্যে কোথায় কোথায় ব্যবহার করতে পারো। তুমি নরমালি আগে একটা ছোট সেন্টেন্স তৈরি করে নিবা, ঠিক আছে, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই রিড বুক, ঠিক আছে, এরকম সেন্টেন্স তৈরি করে নিবা। করে নেওয়ার পরে এখন কি করবেন, এই ধরনের আইনযুক্ত এই ফ্রেজ এক্সট্রা করে তৈরি করে নিয়ে ওইটা সাবজেক্টের আগে বসাই দিয়ে দেখবা, সাবজেক্টের পরে বসাই দিয়ে দেখবা, ভার্বের পরে বসাই দিয়ে দেখবা, ঠিক কমপ্লিমেন্টের পরে বসাই দিয়ে দেখবা, দেখবে যে তোমার সেন্টেন্সটা মানসম্মত হয়েছে, সেন্টেন্সটা অনেকগুলো অর্থ প্রদান করলো। কথা ক্লিয়ার? তাহলে কোথায় কোথায় বসতে পারো বলো দেখি, এই এটা সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, অবজেক্টের পরে, আর কমপ্লিমেন্টের পরে। আমি এই ধরনের হাজারো ব্যবহার করতে পারি। ইংরেজির বাক্যের সিস্টেম হচ্ছে, একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব একটা থাকবে, অসংখ্য ভার্ব থাকলে বাকি ভার্বগুলো কি করতে হবে, নন ফাইন করতে হবে। একদিন এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, ও ক্লাস 7-এ পড়তো, ও বলেছিল স্যার একটা ট্রান্সলেশন করে দেন তো। বলে কি, তো আমি আমার বাসা থেকে একটি সাইকেল কাঁধে করে নিয়া দোতলা থেকে নামিয়া রাস্তায় গিয়া চালাইতে গিয়া পড়িয়া ব্যথা পাইয়া কান্দিয়া কাটিয়া উঠিয়া আবার সাইকেল নিয়ে বাসায় আসিলাম। ওরে বাবা রে, মাসিরি কয় কি কি, এই বাক্যে, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কয়টা, কয়টা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব কয়টা থাকার কথা, সেই ফাইনাল ভার্বটা সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে, মানে বাসায় আসিলাম, তার মানে কেম ব্যাক, আই কেম ব্যাক। তারপরে বাদ বাকি গুলো কি জানেন, বাদ বাকি সব কি জানেন, বাদ বাকি সবগুলো কমপ্লিমেন্ট। সাইকেল নেওয়ার পর, আফটার সাইকেল না আফটার টেকিং সাইকেল, আবার আবার কি ভুল করবা, আফটার সাইকেল, খাওয়া ভাত খাওয়ার পর, আফটার রাইস ইট, আফটার রাইস ইট নাকি আফটার ইটিং রাইস, কি ফরম্যাট আছে না এখানে, আফটার ইট আইএনজি রাইস। ক্লিয়ার? তাহলে সাইকেল নেওয়ার পর কি হবে, আফটার টেকিং সাইকেল। সো এই আফটার টেকিং সাইকেলটা তুমি সাবজেক্টের আগেও দিতে পারো, সাবজেক্টের, কথা ক্লিয়ার, কোনো সমস্যা নাই, আমি যা বলছি এভাবে ব্যবহার করবা। তাইলে আমরা ব্যবহার পাইলাম কয়টা, 4টা, 4টা ব্যবহার আমরা এখন বাক্যে দেখব। প্রথম দেখো ইংরেজি বাক্যে ব্যবহার কি লিখেছি, বাই লার্নিং ইংলিশ, বাই লার্নিং ইংলিশ। হ্যাঁ এটা কি, কমপ্লিমেন্ট নাম্বার কত, 8, নন ফাইন ভার্বের 5 নাম্বার। ওকে, প্রিপজিশন বাই লার্ন এর সাথে কি যোগ করেছি, আইএনজি, বাই লার্নিং ইংলিশ। এই বাই লার্নিং ইংলিশ অর্থ কি হলো, ইংরেজি শিক্ষা করা দ্বারা। আমি এটা কোথায় ব্যবহার করেছি বলো দেখি, কোথায় ব্যবহার করেছি, সাবজেক্টের, এটা কি, ইউটা কি, তাহলে সাবজেক্টের আগে ব্যবহার করেছি কিনা, ঠিক আছে, তো সাবজেক্টের আগে ব্যবহার করা যাবে। আর কোথায় ব্যবহার করা যাবে, ইউ বাই লার্নিং ইংলিশ ক্যান গেট আ গুড জব, কোথায় ব্যবহার করা যাবে, সাবজেক্টের পর ব্যবহার করা যাবে। তাহলে আমরা পাইলাম সাবজেক্টের আগে একটা ব্যবহার করলাম, সাবজেক্টের পরে ব্যবহার করলাম, অর্থ কিন্তু একই থাকলো। কথা ক্লিয়ার? এরপরে দেখো কোথায় বলছে, ইউ ক্যান গেট আ গুড জব ইন আওয়ার কান্ট্রি বাই লার্নিং ইংলিশ, বাই লার্নিং ইংলিশ। কোথায় ব্যবহার করা হয়েছে বলো দেখি, কমপ্লিমেন্টের পরে, কমপ্লিমেন্টের পরে ব্যবহার করা হয়েছে। এইবার এই বেটা নিজেও একটা কমপ্লিমেন্ট, সে নিজেও কি একটা, ঠিক কিনা? তাহলে সেই যে অবজেক্টের পরে মানে কি, এই দেখো ওই যে জব আছে না, জবের পরে আমি ইনওয়ার কান্ট্রিতে বাদ দিতে পারি, এই ইনওয়ার কান্ট্রি বাদ,
ইউ ক্যান গেট এ জব, ইনঅর্গানিক এটা বাদ, না এটা মিশাই দিছি, এটা বাদ। দেখো তো, তাহলে কি জবের পরে আমি এটা ব্যবহার করতে পারি না? নিঃসন্দেহে তুমি জবের ব্যবহার করতে পারো। ইনর কান্ট্রি আর দরকার নাই, ইনর কান্ট্রি মিশাই দিই। ওকে, তাহলে কি অর্থ হলো দেখো, ইউ ক্যান গেট আ জব বাই লার্নিং ইংলিশ। তাহলে আমরা দেখো কমপ্লিমেন্ট আর্টের কি পাইলাম, গঠন পাইলাম, তারপরে গঠন করে নিলাম, তারপর কি করলাম, এর অর্থ তৈরি করলাম, অর্থ তৈরি করে এটা বাক্যে কোথায় কোথায় ব্যবহার হবে সেটা জানলাম। কথা ক্লিয়ার? এখন আমরা ইচ্ছা মতো বাক্যে ব্যবহার করতে পারি। ছোট ছোট বাক্য লিখবে ভাবে, লিখে এরকম জিনিসগুলো সেখানে অ্যাড করে দিবা, এরকম ভাবে অ্যাড করে দিবা। বাক্য লিখবা, বাক্য লিখে এই বিষয়গুলো অ্যাড করে দিবা। কি লেখা আছে? ফর পারচেজিং আ পেন, অর্থ কি? একটি কলম ক্রয় করার জন্য। ঠিক আছে, তাহলে কলম ক্রয় করার জন্য মানুষ কি করে? আই গো টু আ শপ, ওপি, একটা দোকানে আমি যাই। তাহলে ফর পারচেজিং আ পেন হয়েছে না, একটি কলম ক্রয় করার জন্য। এটা তখন সামনে দিতে পারো, সাবজেক্টের পরে দিতে পারো, সবার শেষে দিতে পারো, এভাবে দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।